টা চেঞ্জ হয়ে গেছে। এখন যে এই করোনা ভাইরাস প্যান্ডেমিক, এখানে কিন্তু আমরা দেখো তোমাদের সাথে আমাদের যোগাযোগটা হচ্ছে টেকনোলজির মাধ্যমে। এই যে আমরা অনলাইনে জুমে ক্লাস নিচ্ছি, এটা এক ধরনের টেকনোলজি। সরাসরি তোমাদের সাথে আমাদের যে ইন্টারেকশনটা, সেটা এখন নয়, এখন হয়ে গেছে ভার্চুয়াল বিহেভিয়ার বা ভার্চুয়াল কমিউনিকেশন। ঠিক আছে, তারপর আমরা একটু দেখবো, এটা হচ্ছে জাস্ট বেসিক আইডিয়া সাইকোলজি বা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি সম্পর্কে। আমরা মূলত আজকে একটা নতুন টপিকস পড়াবো, রিসার্চ। মূল টপিকসটা শুরু হবে আমাদের রিসার্চ থেকে। দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, সোশিওলজিক্যাল রিসার্চ বলছে আর সাইকোলজিক্যাল রিসার্চ একই জিনিস। হ্যাঁ, আমরা সাধারণত রিসার্চ বলতে বুঝি সার্চিং অফ সামথিং টু গেট নিউ নলেজ। কোনো একটি বিষয় সম্পর্কে নতুন কোনো ধারণা, অভিজ্ঞতা, জ্ঞান অর্জন করার যে প্রক্রিয়াটা, সেটাকে রিসার্চ বলে। আর সমাজতাত্ত্বিক রিসার্চ যা সামাজিক যে বিষয়গুলো নিয়ে সোশ্যাল সায়েন্টিস্টরা বা সোশ্যাল সাইকোলজিস্টরা যে সকল বিষয়গুলো আলোচনা করে থাকেন সেগুলো। রিসার্চ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, হচ্ছে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ রিসার্চ। তোমরা মনে হয় গত একটা ক্লাস মিস হয়েছে তোমাদের। জি স্যার। জি স্যার। আমার শরীরটা লাগতেছে, আমি 10-15 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে সাধারণত স্ট্যাটিস্টিক্সের যে সকল ফর্মুলাগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে এবং নিউমারিক্যালি কোনো কিছুকে এক্সপ্লেন করে থাকে। কোয়ালিটেটিভের ক্ষেত্রে জাস্ট টেক্সচুয়াল এক্সপ্রেশন, থিমেটিক আলোচনা করে, বা আমরা যেরকম একটা গল্প লিখি, মানুষের কেস স্টাডি করি বা সাকসেস স্টোরি লিখে থাকি, সেগুলো কোয়ালিটেটিভ। সায়েন্টিফিক মেথড, সেটা সোশ্যাল সায়েন্স বলো বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা বিজনেস, যে কোনো ডিপার্টমেন্ট যখন তারা রিসার্চ করে কোনো একটা বিষয় নিয়ে, তারা একটা কমন মেথড ইউজ করে, সেটাকে বলে সায়েন্টিফিক মেথড। এই মেথডের কতগুলো প্রসিডিউর বা স্টেপ আছে, সেই স্টেপের মাধ্যমে সম্পাদন করে থাকে। এই জন্য সায়েন্টিফিক মেথড অ্যাকচুয়ালি a set of or a series of steps which will be used to conduct a research to find the maximum objectivity or findings of a problem. অর্থাৎ যে সমস্যাটা নিয়ে আমরা রিসার্চ করে থাকি সেটা সম্পর্কে সর্বোচ্চ ফলাফল যাতে আসে, সেজন্য কতগুলো প্রসিডিউর বা টেকনিক বা স্টেপ ফলো করে থাকে, সেটা সমষ্টিকে বলে সায়েন্টিফিক মেথড। হ্যাঁ, সেরকম কতগুলো স্টেপ এই যে দেখতে পাচ্ছ, আমরা একটা একটা করে আলোচনা করব। ডিফাইনিং দ্য প্রবলেম, অর্থাৎ যে বিষয়টা নিয়ে রিসার্চ করবে একজন রিসার্চার, সেটাকে ডিফাইন করতে হবে। হ্যাঁ, যেমন তোমরা বলতে পারো যে একটা ফ্যাক্টরি ওয়ার্কাররা কেন বারবার আন্দোলন করে, সংগ্রাম করে, রাস্তায় এসে গাড়ি পোড়ায়, ট্রান্সপোর্ট জ্যাম তৈরি করে, এটা নিয়ে তোমরা রিসার্চ করবে। এখন ওয়ার্কার প্রবলেমের কারণটা কি? অনেক সমস্যা হতে পারে, যেমন জব স্যাটিসফ্যাকশন। জব স্যাটিসফ্যাকশন বলতে আমরা বুঝি যে তাদের স্যালারি, সুযোগ সুবিধা কেমন, ওয়ার্কিং আওয়ার কয় ঘন্টা, তাদের অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি, তাদের এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি, তাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি। হ্যাঁ, অনেকগুলো বিষয়, সেটাকে তুমি ডিফাইন করতে হবে। ডিফাইন মানে হচ্ছে একটা বড়, যেমন জব স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু সাধারণত থিওরিস্ট বা সায়েন্টিস্টরা এই কনসেপ্টটা ইউজ করে থাকে, কিন্তু সাধারণ শ্রেণীর মানুষ এই কনসেপ্টটা তেমন একটা বুঝবে না। তাদেরকে বোঝানোর জন্য এই অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে কনক্রিট কনসেপ্টে নিতে হবে, অর্থাৎ ভেঙ্গে ভেঙ্গে তাকে বুঝাতে হবে। তুমি যদি শিক্ষিত শ্রেণীর একটা লোককে বলো জব স্যাটিসফ্যাকশন এটা দ্বারা কি বোঝায়, সে ঠিকই বুঝতে পারবে। কিন্তু একটা অশিক্ষিত লোকের যদি তুমি বলো
জব স্যাটিসফ্যাকশন সে কিন্তু এটা ওইভাবে বুঝবে না, তাকে ভেঙে ভেঙে বোঝাতে হবে। জব স্যাটিসফ্যাকশন বলতে জব সিকিউরিটিকে বোঝায়, স্যালারিকে বোঝায়, এনভায়রনমেন্টকে বোঝায়, ফেস্টিভ্যাল বোনাসকে বোঝায়, হ্যাঁ অনেক কিছুকে বোঝায়। এগুলো ভেঙে ভেঙে যখন তুমি বলবে তখন সেটাকে বলে ডিফাইনিং দ্য প্রবলেম। তারপরে রিভিউইং দ্য লিটারেচার, জব স্যাটিসফ্যাকশন ওয়ার্কারদের, এটা নিয়ে তুমি নতুন ভাবে এজ এ নিউ রিসার্চার হিসেবে রিসার্চ করবে, ভালো কথা। কিন্তু এটা নিয়ে এর আগেও আরো অনেকে রিসার্চ করেছেন। তারা কিভাবে রিসার্চ করেছেন, কোন মেথড ইউজ করেছেন, তাদের রিসার্চের অবজেক্টিভটা কি, তারা কি ধরনের স্যাম্পলিং বা স্ট্যাটিস্টিক্স ইউজ করেছে, কি ফাইন্ডিংস পেয়েছে, কি ধরনের দিক নির্দেশনা দিয়েছে, এগুলো সম্পর্কে তোমাকে স্টাডি করতে হবে ফ্রম দ্য এক্সিস্টিং রিসার্চ পেপার, যেমন জার্নাল, আর্টিকেল, বই, নিউজ পেপার, অনলাইন পোর্টে এগুলো কিন্তু আছে। তুমি যেমন জব স্যাটিসফ্যাকশন নিয়ে যদি রিসার্চ করতে চাও, সেগুলো সম্পর্কে এর আগে আরো অনেকে রিসার্চ করছে, সেগুলো রিভিউ করবে। রিভিউ মানে হলো স্টাডি করবে, যাচাই বাছাই করবে তারা কোন টেকনিকে রিসার্চটা করেছে, সেখান থেকে একটা ধারণা অর্জন করবে। ফর্মুলেটিং দ্য হাইপোথেসিস, হাইপোথেসিস হচ্ছে জাস্ট তোমার এ সেট অফ স্টেটমেন্ট which will be tested, হ্যাঁ, ডিউরিং দ্য রিসার্চ টাইম। যেমন জব স্যাটিসফ্যাকশন ওয়ার্কারদের জব স্যাটিসফ্যাকশনের এর কারণে বা তারা যে আন্দোলনটা করতেছে সেটার পিছনে অনেক কারণ থাকতে পারে। তুমি তোমার নিজস্ব পার্সোনাল বা রিয়াল এক্সপিরিয়েন্স থেকে কয়েকটা স্টেটমেন্ট তৈরি করবে। যেমন শ্রমিকদের আন্দোলনের কারণটা হচ্ছে তাদেরকে শিল্প কারখানায় বেশি পরিমাণে খাটায় বা তাদের ওয়ার্কিং আওয়ারটা বেশি। অথবা তোমার আরেকটা স্টেটমেন্ট হতে পারে তাদেরকে সুযোগ সুবিধা কম দেওয়া হচ্ছে। এগুলো নিয়ে তুমি যে কোনো শ্রেণীর, শুধু যে ওয়ার্কারের কাছে যেতে হবে তা না, রাস্তায় বা মার্কেটে যে কোনো লোকের কাছ থেকে তুমি এগুলো সম্পর্কে জিজ্ঞেস করতে পারো যে এই স্টেটমেন্ট গুলো সত্য না মিথ্যা। দেখবে কেউ বলবে সত্য, কেউ বলবে মিথ্যা, কেউ বলবে আরো অনেক কারণ আছে, হ্যাঁ, সেগুলো তুমি পরবর্তীতে কম্পিউটারাইজ করে অ্যানালাইসিস করবে যে তোমার এই হাইপোথেসিস, হাইপোথেসিস মানে হচ্ছে তোমার একটা অনুমানগত ধারণা, যে ধারণা সত্য না মিথ্যা সেটা প্রমাণ করা। হাইপোথেসিসের ক্ষেত্রে অল্টারনেটিভ হাইপোথেসিস আছে, নাল হাইপোথেসিস আছে। অল্টারনেটিভ হাইপোথেসিসটা আসবে মূলত থিওরি। রিসার্চের ক্ষেত্রে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে মেথোডোলজি আর একটা হচ্ছে থিওরি। থিওরি কি বলে, সেই থিওরিটা বাস্তবে তার ইমপ্লিমেন্টেশন আছে কিনা সেটা অ্যাপ্লাই করা। হাইপোথেসিসের ধারণাটা তুমি নিয়ে আসতে হবে থিওরি থেকে, ঠিক আছে? তারপর টেস্ট করবে, টেস্ট করে একটা রেজাল্ট আসবে। এবং হাইপোথেসিস করার জন্য তোমাকে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট এই দুই ধরনের ভেরিয়েবল নির্ধারণ করতে হবে। যেমন ওয়ার্কারদের আন্দোলনের মূল কারণটা হচ্ছে তাদের স্যালারি স্ট্রাকচার খুবই পুয়ার। এখানে আমরা বলতে পারি যে স্যালারি স্ট্রাকচারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে তাদের মুভমেন্ট বা আন্দোলন সংগ্রাম। এই দুইটার সাথে কম্পেয়ার করতে হবে আসলে কি স্যালারি স্ট্রাকচার কমের কারণে তারা আন্দোলন করতেছে। যদি দেখা যায় দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটা যদি মাইনাসের দিকে চলে যায়, তার মানে তোমার এই স্টেটমেন্টটা সত্য না। আর যদি পজিটিভের দিকে যায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমার সেটা ঠিক আছে। আচ্ছা, তোমরা কি স্ট্যাটিস্টিক্স পড়ছো এর আগে? না জি স্যার, স্যার। না স্যার। না স্যার, পড়ি স্যার নাই স্যার। স্কুলে পড়ছি স্যার। রিসার্চ বুঝতে হলে স্ট্যাটিস্টিক্স বুঝতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি। যেমন আমরা যদি বলি ইনকাম এবং মান্থলি ইনকাম, মান্থলি এক্সপেন্ডিচার, এখানে ইনকামটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সপেন্ডিচার হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ তোমার ইনকামের উপর ডিপেন্ড করবে তোমার এক্সপেন্ডিচার, ঠিক আছে? কিন্তু অনেকে আছে ইনকাম, মান্থলি ইনকামের যতটুকু আছে তার থেকে বেশি সে খরচ করে। কারণটা কি? নিশ্চয়ই এখানে অন্য কোনো থার্ড
শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, মান্থলি ইনকাম কেমন সেটার উপর নির্ভর করবে, পরিবারের সদস্যদের শিক্ষার পরিমাণটা কতটুকু, ইনকামের উপর ডিপেন্ড করবে। তারপরে ডিগ্রি অফ লেক অফ ইন্টিগ্রেশন ইনটু সোসাইটি, সমাজের মানুষের মধ্যে রিলেশনশিপের যখন অভাব দেখা দেয় বা সমন্বয় থাকে না, তখন কিন্তু সুসাইডের প্রবণতাটা বেড়ে যায়। এভাবে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে দেখা হয়। এগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্যাল নিউমারিক্যাল এক্সপ্রেশন করা হয়। যখন +1 এর দিকে যাবে তখন ঠিক আছে, -1 এর দিকে গেলে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না। কজাল লজিক, কজাল লজিকটা হচ্ছে একটি ঘটনা ঘটার পিছনে যখন একটি মাত্র কারণ দায়ী থাকে, তখন আমরা বলবো যে এই দুইটা ভেরিয়েবলের ভিতরে কজাল লজিক আছে। যেমন আমরা যদি বলি যে মেয়ের আত্মহত্যা, এই আত্মহত্যার পিছনে একটা মাত্র কারণ হতে পারে তার পারিবারিক আর্থিক দুরবস্থা, অন্য কোনো কারণ জড়িত না, তখন আমরা বলবো যে এটা কজাল লজিক। অথবা মেইল কোনো বিষয় এর কারণে বা প্রেম ঘটিত কোনো কারণে আত্মহত্যা করছে, তখন আমরা বলতে পারবো যে এটা কজাল লজিক। অর্থাৎ একটি ঘটনা ঘটার পিছনে যদি একটি মাত্র কারণ দায়ী থাকে, তখন বলতে পারবো যে এই দুটার মধ্যে কজাল লজিক আছে। আর একটা ঘটনা ঘটার পিছনে যদি একাধিক কারণ জড়িত থাকে, তখন সেটাকে আমরা বলবো মাল্টিপল ফ্যাক্টর বা লজিক জড়িত আছে। বুঝতে পারছো? জি স্যার। স্যার আপনার স্ক্রিন দেখা যাইতেছে না। দেখা যাচ্ছে না? না স্যার। স্যার স্ক্রিন জি না, শেয়ার স্যার। অফ হয়ে গেছে। আচ্ছা, দেখতেছি। এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে কজাল লজিক। তারপর দেখো কালেক্টিং এন্ড অ্যানালাইসিস ডাটা বা অ্যানালাইজিং ডাটা। ডাটা কালেকশন করার আগে তোমাকে তোমার রেসপন্ডেন্ট কারা সেটা নির্ধারণ করতে হবে। যেমন তুমি ফ্যাক্টরির ওয়ার্কারদের স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করতে চাইলে তোমার রেসপন্ডেন্ট হবে ওই ফ্যাক্টরিতে যারা কাজ করে, যারা ম্যানেজমেন্ট আছে, মালিক শ্রেণী আছে, তারা সবাই হবে তোমার রিসার্চের পপুলেশন বা রেসপন্ডেন্ট। এখন দেখা গেল বাংলাদেশে হাজার হাজার ফ্যাক্টরি আছে, সকল ফ্যাক্টরি সকল এমপ্লয়ি ওয়ার্কারদের কাছ থেকে ডাটা কালেকশন করা সম্ভব না। সেই ক্ষেত্রে তোমাকে স্যাম্পলিং প্রসিডিউর অ্যাপ্লাই করতে হবে। স্যাম্পলিং এর ক্ষেত্রে দুই ধরনের আছে, একটা আছে পারপাসিভ স্যাম্পলিং। পারপাসিভ স্যাম্পলিং মানে হচ্ছে তুমি তোমার ইচ্ছে মতো যখন যাকে পাবে ওয়ার্কারদের মধ্যে, যে যখন যেখানে যে কোনো ফ্যাক্টরিতে যাবে ডাটা কালেকশন করে নিয়ে আসবে। আরেকটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে সেখানে তোমাকে স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা আছে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর এক্সাম্পল তুমি গাজীপুরের 10টা ফ্যাক্টরি তুমি সিলেক্ট করেছো, 10টা ফ্যাক্টরিতে মনে করো 3000 করে হলে 300 করে হলে 3000 এমপ্লয়ি আছে সেখানে, তো 3000 এমপ্লয়ি থেকে ডাটা কালেকশন করা সম্ভব না। তাদের একটা লিস্ট নিবে, তাদের একটা নাম্বারিং করবে এবং তারপরে তাদেরকে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ফর্মুলা আছে, ফর্মুলার মধ্যে ওই 1000 বা 3000 সংখ্যাটা বসিয়ে দিলে দেখা যাবে তারা একটা রেজাল্ট দিবে যে 300 জন থেকে ডাটা কালেকশন করতে হবে। হ্যাঁ, এখন 3000 এর মধ্যে কোন 300 থেকে তুমি ডাটা কালেকশন করবে, সেটার জন্য তোমাকে লটারি সিস্টেম বা র্যান্ডম টেবল কম্পিউটার আছে, সেগুলো অ্যাপ্লাই করতে হয়। তুমি সেটার জন্য কি করতে হবে যে 3000 লোকের আগে একটা নাম্বারিং করবে, তারপরে যায় সেটাকে একটা বক্সের মধ্যে লটারি সিস্টেমে একটা নাম্বার সেখান থেকে নিবে। হয়তো 1 উঠছে, 1 উঠলে 1 এর পরে 3, 3 এর পরে 5, মানে বেজোড় সংখ্যা এভাবে নিতে থাকবে 300 পর্যন্ত। আর 2 উঠলে 2 এর পরে 4, 4 এর পরে 6। হ্যাঁ, এটাকে বলে তোমার স্যাম্পলিং প্রসিডিউর। বিভিন্ন স্যাম্পলিং এর মাধ্যমে তুমি তোমার রেসপন্ডেন্টটা নির্ধারণ করবে। স্যাম্পলিং করা হয় এই জন্য বৃহত্তর জনগোষ্ঠীকে নিয়ে যখন রিসার্চ করা হয় সবার কাছ থেকে ডাটা কালেকশন করা সম্ভব হয় না, বিধায় তাদের একটা অংশকে নিয়ে রিসার্চ করা হয়, তারা হোল পপুলেশনকে রিপ্রেজেন্ট করে থাকে। তারপর ডাটা কালেকশন করার জন্য তোমাকে যেটা করতে হবে, প্রশ্নমালা বা কোশ্চেনিয়ার তৈরি করতে হবে। তোমার অবজেক্টিভটা কি, তুমি কি নিয়ে করতে চাচ্ছ। যেমন ওই যে বললা জব প্রেডিকশন, যে আপনার মাসিক ইনকাম কত, দিনে কয় ঘন্টা আপনাকে সময় দিতে হয়, ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হয় কিনা, তার সাপ্তাহিক ছুটি আছে কিনা, আপনার ট্রিটমেন্ট ফ্যাসিলিটি আছে কিনা, দুর্ঘটনা যদি কেউ শিকার হয় তাকে প্রতিষ্ঠান থেকে সাপোর্ট দেওয়া হয় কিনা,
অসুস্থ হলে তাকে সাপোর্ট দেওয়া হয় কিনা, এগুলো হচ্ছে তোমার অবজেক্টিভ। হ্যাঁ, সে কিন্তু কেউ বলবে না এটা ঠিক আছে এটা ঠিক নাই, এভাবে অনেকজন অনেক ইনফরমেশন দিবে। এভাবে তুমি একটা প্রশ্নমালা তৈরি করে ডাটা কালেকশন করবে, তারপরে সেই ডাটাগুলোকে তুমি কম্পিউটারে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে সেখানে তারা কিন্তু একটা রেজাল্ট শো করবে। কারণ রেজাল্টের সামারাইজেশনটা হাত দিয়ে করা যায় না। কম্পিউটারে যেমন এক্সেলের মাধ্যমে করতে পারো, কিংবা তোমার SPSS স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ প্রোগ্রাম আছে বা স্টেটা আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার গুলো জানতে হবে, সেগুলোর মাধ্যমে তোমার অ্যানালাইসিসটা করতে হবে। রিসার্চ করতে হলে ওই সফটওয়্যার গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। আচ্ছা, এখন তোমরা বলো তো ইনফরমেশন এবং ডাটা এই দুইটার মধ্যে পার্থক্য কি? ইনফরমেশন কি আর ডাটা কি? স্যার ইনফরমেশনটা হচ্ছে স্যার কোনো কিছু তথ্য, আর ডাটাটা হচ্ছে স্যার সেই তথ্যকে সুন্দর করে সাজিয়ে একটা মানে গুছিয়ে রাখার যাকে হচ্ছে স্যার ডাটা। পুরোপুরি হয় না। যেমন আমি বলি, তোমার 300 জন ওয়ার্কার থেকে তুমি ডাটা বা ইনফরমেশন নিবে। এখানে এক এক ইন্ডিভিজুয়াল ওয়ার্কার যে কথাগুলো বলবে সেটা হচ্ছে ইনফরমেশন। আর 300 জন মিলে যা বলবে, 300 জনের ইনফরমেশনকে যখন তুমি টেবুলেশন করে সাজাবে, এক জায়গায় নিয়ে আসবে, তখন সেটা হবে ডাটা। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, তোমাদের প্রত্যেকেরই একটা মার্কশিট আছে, রেজাল্ট, সেমিস্টার রেজাল্টের একটা মার্কশিট দেওয়া হয় না? জি স্যার দেওয়া হয়। জি স্যার। মার্কশিটটা তোমার নামে আছে, এই মার্কশিটটা হচ্ছে তোমার ইনফরমেশন, ব্যক্তির, একজন ব্যক্তির। আর যখন তোমাদের সেমিস্টার ওয়াইজ একটা টেবুলেশন শীট দেওয়া হয়, যেখানে তোমার ব্যাচের সকল স্টুডেন্টের রেজাল্ট থাকে, সেটা হচ্ছে ডাটা। টেবুলেশন শীটটা হচ্ছে ডাটা, আর তোমার ইন্ডিভিজুয়াল মার্কশিটটা হচ্ছে ইনফরমেশন। বুঝা গেল? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এনশিওরিং ভ্যালিডিটি এন্ড রিলায়েবিলিটি। রিসার্চের ক্ষেত্রে, যে কোনো রিসার্চ করার ক্ষেত্রে তুমি যদি রিসার্চ করো বা কোনো সরকারি প্রতিষ্ঠান বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান, তোমরা দেখতে পাবে বিভিন্ন প্রতিষ্ঠানে, আমাদের ইউনিভার্সিটিতে একটা আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা আছে, বা বিভিন্ন ফ্যাক্টরিতেও কিন্তু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেল থাকে, তারা আলাদা রিসার্চের কাজ করে। রিসার্চের কাজটা হচ্ছে সমস্যা আইডেন্টিফাই করা। তো নির্দিষ্ট একটা ডেডলাইন দিবে যে আমাকে এই বিষয়ের উপর রিসার্চ করে দেন। হ্যাঁ, এই ডেডলাইনের ভিতরে তোমাকে রিসার্চটা করতে হবে। ডেডলাইনটা যখন পার হয়ে যাবে, তখন তোমার সেটার আর ভ্যালিডিটি থাকবে না। নির্দিষ্ট সময়ের ভিতরে যখন তুমি সেটা করতে পারবে, তখন সেটাকে বলা হচ্ছে কি, ভ্যালিডিটি। আর রিলায়েবিলিটি হচ্ছে, ফর এক্সাম্পল, তুমি ওয়ার্কারদের জব স্যাটিসফ্যাকশন নিয়ে রিসার্চ করতেছো, ঠিক আছে, কিন্তু তুমি ডাটা কালেকশন করতেছো কাদের কাছ থেকে? ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, ইউনিভার্সিটির অফিসার, ছাত্রদের কাছ থেকে। তাহলে সেটা রিলায়েবল হবে না। যারা সমস্যাটার সাথে জড়িত, যারা সমস্যাটার দ্বারা সাফার করতেছে, তাদের কাছ থেকে তোমাকে ডাটা কালেকশন করতে হবে, সেটা হবে রিলায়েবিলিটি। বুঝা গেল? হ্যালো? জি স্যার। জি স্যার। যেমন যদি আমরা বলি স্টুডেন্টের সিজিবি রেটটা কেন কমে যাচ্ছে, সিজিবি কেন দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি, আমার রেসপন্ডেন্ট কারা হবে বলো তো? হ্যাঁ, স্টুডেন্টরা। স্টুডেন্ট প্লাস ফ্যাকাল্টি, ঠিক আছে? জি স্যার, এই দুই শ্রেণীর মানুষ। ফ্যাকাল্টিও দায়ী। হ্যাঁ, এখন তুমি যদি ব্যাংকারের কাছে যাও, সে কি এটা যথাযথ উত্তর দিতে পারবে? জি না। সে তো ব্যাংকে নো কাজ স্যার। নেই। সেটা হচ্ছে স্যার, relay। অনলাইনে আমরা ভালো ক্লাস করতে পারি না, বুঝতে পারি না, যেভাবে ফার্স্টে গেলে বুঝে পড়ানো করতে পারি, আর অনলাইন ফাঁকি মারি বেশি, এর জন্য সিজি কমে যাচ্ছে। হ্যাঁ, এখন তোমার সিজিপি কমবে তো, এটা নিয়ে রিসার্চ করতে পারো, যে যারা আগে ইন ক্লাসে তোমার রুমে ক্লাস করেছেন সরাসরি ফেস টু ফেস, তাদের সাথে বর্তমানে যারা অনলাইনে ক্লাস করতেছে, তাদের একটা কম্পারেটিভ অ্যাসেসমেন্ট করতে পারো, রিসার্চ করতে পারো, যে কি কি কারণে ওরা ভালো রেজাল্ট করছিল আর এরা কেন খারাপ রেজাল্ট করলো। ঠিক আছে, একটা হচ্ছে তোমার মেজর প্রবলেমটা হচ্ছে, আমি যেটা মনে করি, যে আমাদের ইন্টারনেট কানেকশন দুর্বলতা, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে সবার এবিলিটি সমান না, অনেকের ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, মোবাইল নাই, অনেকে মোবাইল ইউজ করে, মোবাইলে কিন্তু আসলে অনেক কিছু সহজে করা যায় না, ল্যাপটপ বা কম্পিউটার যতটা সহজে করা যায়, ঠিক আছে। আর একটা হচ্ছে এখানে তোমরা আসলে কে কি করো, আমাদের যদিও অফিস থেকে অর্ডার আসে, সবাই
ভিডিও অন রেখে ক্লাস করবে, কিন্তু আমরা তোমাদেরকে বলতে বলতে গলা ফাটে গেলে এই জন্য এখন আর বলি না, বিরক্ত হয়ে গেছে। ভিডিও কেউ অন করে না, কে কি করে না করে এটা। তবে আমাদেরকে একটা কথা বলছে, যেহেতু সেভাবে কিছু করা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার দিয়ে একজন একজন করে স্টুডেন্টকে রিডিং পড়তে বলবে, তাহলে স্টুডেন্ট কিন্তু অ্যাটেন্টিভ থাকে। হ্যাঁ, এখন দেখা যায় এমনও আছে স্টুডেন্ট দেখলাম সে ক্লাস করতেছে, দেখি কপি খেতে গিয়ে সে কপির কাজ করতেছে কৃষি ক্ষেত্রে, গত ক্লাসে দেখলাম। ঠিক আছে, আরেক ছেলে দেখি পিকনিকে যায় আর রান্না বান্না করতেছে, আবার ক্লাসও করতেছে। বুঝা গেল? এগুলো হচ্ছে প্রবলেম। তার মানে কি অ্যাটেনশনে, তারপর তোমরা আমাদের নিয়ন্ত্রণে নেয়। এখন তোমাদের সিজিবি কমার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে আমাদের অর্ডার আছে যে আমরা যখন ক্লাস নিয়ে থাকি রুমে বা এক্সাম নিয়ে থাকি, তখন আমরা কিন্তু প্রশ্ন অনেকটা ফ্লেক্সিবল করি এবং খাতাও অনেকটা ফ্লেক্সিবল দেখি। কিন্তু এখন আমাদেরকে বলা হয়েছে খুব ক্রিটিক্যাল, অ্যানালাইটিক্যাল, কমপ্লেক্সিটি প্রশ্ন করতে হবে, কারণ ছাত্ররা বেশিরভাগই দেখা যাবে কোনো না কোনো ধরনের আনফেয়ার ওয়েতে যাবে। ঠিক আছে, আবার মার্কিং এর ক্ষেত্রে বলা হয়েছে ভুল ত্রুটিগুলো ভালোভাবে ধরার জন্য, কিন্তু এমনিতে আমরা কিন্তু ভুল ত্রুটিগুলো তেমন একটা ছোটখাটো ভুলগুলো ধরি না। কিন্তু এখন অনলাইনে ক্ষেত্রে আমরা দেখতে হয়, কারণ তোমরা তো আমাদের নিয়ন্ত্রণ নাই, তোমরা কে কি করো না করো এটা আমরা ভালো করে জানি। ঠিক আছে, এই বিষয়গুলো কম্পেয়ার করলে তুমি বুঝতে পারবে আসলে কেন ভালো রেজাল্ট আগে করেছো আর এখন কেন খারাপ করছো। বুঝা গেল? হ্যালো? জি স্যার। জি স্যার। তো তোমাদের একটা অনলাইন ক্লাসে একটা সুবিধা হচ্ছে দুর্বল ছাত্রগুলো এখন সহজে পার হয়ে যাচ্ছে, পাস করে চলে যাচ্ছে। কি ঠিক বলি না? হ্যালো? কই স্যার, দুর্বল তো নাই, সবাই তো সবলই। হ্যাঁ, এই দুর্বল সে দুর্বল না, অনেক ধরনের আছে। এই একটা সুবিধা, সমস্যাটা হচ্ছে অনেকের মনে হয় এবার হারিয়ে ফেলতেছো, তাই না? কই না তো স্যার। হারায় নাই? না স্যার। আচ্ছা, আমি সাধারণত যেটা বলি, আমার বিগত কোর্সগুলোতে যাদের তোমাদের ডিপার্টমেন্টে তো অনেকদিন ধরে ক্লাস নিচ্ছি, দেখা যায় এভারেজে 20 থেকে 25% আমি এ প্লাস দিয়েছি বা অনেকটা রিজিট দেখেছি, ইজিলি খাতা দেখেছি, প্রশ্ন সহজ করেছি। কিন্তু এখন আমি দেখছি এভারেজে 3-2% এ প্লাস পাচ্ছে না। ঠিক আছে, কারণ স্যার? কারণ হচ্ছে ওই যে এখন তোমাদের প্রত্যেকটা বিষয় খুঁটি খুঁটি দেখা হয়, কারণ জানি তো তোমরা সবাই 2 নম্বরই করতেছো। স্যার এটা কোনো কথা? হ্যাঁ, স্যার আমরা 2 নাম্বারই করি না স্যার। এইসব কারণে স্যার আমরা যারা একটু পড়াশোনা করি, মোটামুটি পড়াশোনা করে, সবারই সিজি কমে যাচ্ছে, শুধু ডাউনে নামতেছে। তারপরে শোনো, খাতা দেখলে বোঝা যায় আমি প্রশ্ন করেছি একটা, উত্তর দিয়েছে আরেকটা, মানে শীটের ভিতরে যা আসে সেটা হুবহু মেরে দিয়েছে। এখন আমরা কিন্তু প্রশ্নটা করি যাতে সেই মাথা খাটায় আনসার করতে পারে। ঠিক আছে, আমি তো জানি শীটটা তার কাছে আছে, অনেকে প্রিন্টিং করে রাখছে, এটা করে রাখছে, কে কোন জায়গা দিয়ে দেখে দেখে লেখে বুঝি না, আর ক্যামেরা অন, তারপরে অন রাখে না, নেট না, এক একজন এক এক এক্সকিউজ দেখায়। ঠিক আছে, কিন্তু বাস্তবে সে ঠিকই দেখা যাচ্ছে পরবর্তীতে খাতা দেখি লিখে বড়াই ফেলছে পাতার পর পাতা। তো এগুলো এভারেজ মার্কিং হয়। যখন দেখা যায় যে প্রত্যেকের ভিতরে দাড়ি কমা সবকিছু একই রকম দেখা যায়, তখন বুঝার আর বাকি থাকে না যে এখানে কি হয়েছে। ঠিক আছে, তোমাদেরকেও জি শিখিয়ে স্যার। তোমরাও সেটা করবে। গত সেমিস্টারে এমন হয়েছে যে ধরো একজনে লিখছে, আগে থেকে আমি একটু হয়তো ধারণা দিছি প্রশ্ন সম্পর্কে কি হতে পারে না হতে পারে, আগে থেকে সব হাতে লিখে ফেললো, লিখে ফেলে কি করলো, ফার্স্ট পেজের নাম্বার, আইডি নাম্বার, নাম টাম এগুলো চেঞ্জ করে দিয়েছে, পরবর্তী লেখাগুলো সবই এক। তারা ভাবছে যে স্যার কি আর ধরতে পারবে, কিন্তু দেখলাম যে এই অবস্থা। পরে এগুলো সবগুলো জিরো মারলাম, তারপরে এমসিকিউ ফিল ইন দ্য গ্যাপস, ওরা বলছে যে তুই এমসিকিউ খুঁজে বের কর, তুই ফিল ইন দ্য গ্যাপস খুঁজে বের কর। ঠিক আছে, তো ফিল ইন দ্য গ্যাপস এমসিকিউ এমন ভাবে দিয়েছি, খুঁজতে খুঁজতে তাদের টাইম শেষ, আর পারে না। তো দেখা গেল লাস্টে বি মাইনাস সি মাইনাস পয়েছে, এরকম
ভালো ছাত্র খারাপ ছাত্র আমরা দেখি, বুঝি কোনটা খারাপ কোনটা ভালো। বিশেষ করে যাদের অ্যাটেন্ডেন্স দেখে আমরা একটা বুঝি, অতীতের রেকর্ড আছে যাদের, সেগুলো আমরা দেখি। তারপরে সিজিপি নির্ধারণ করা হচ্ছে, ঠিক আছে, কারণ তোমরা তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আচ্ছা, তারপরে আসো ডেভেলপিং দ্য কনক্লুশন। তুমি যখন কম্পিউটারে ডাটা এন্ট্রি দিয়ে অ্যানালাইসিস করবে, একটা ফাইন্ডিংস পাবে, সেই ফাইন্ডিংসটা সামারাইজ আকারে কনক্লুশনে প্রেজেন্ট করবে। সেটার সাথে তুমি আরো কিছু দিক নির্দেশনা দিবে। ভবিষ্যৎ জেনারেশন যারা এই বিষয় নিয়ে রিসার্চ করতে চায় তাদেরকে কিছু সাজেস্ট বা রিকমেন্ডেশন করবে যে আমি এই রিসার্চটা করতে গিয়ে আমি এই প্রবলেমের সম্মুখীন হয়েছি, মানে প্রবলেমগুলো দেখিয়ে দিবে। তখন ভবিষ্যতে আবার কেউ যখন এই বিষয়টা নিয়ে রিসার্চ করবে, এই সমস্যাগুলো সে মাথায় রেখে কাজ করতে সুবিধা হবে। অর্থাৎ এখানে ফাইন্ডিংস এর সামারাইজেশন প্লাস তোমার রিকমেন্ডেশন প্রেজেন্ট করতে হবে। তারপর মেজর রিসার্চ ডিজাইন, কি কি রিসার্চ ডিজাইন আছে? ডিজাইন বলতে আমরা বুঝি ডিটেল প্ল্যান বা প্রিভিয়াস প্ল্যান, যে প্ল্যান ইউজ করে তুমি তোমার রিসার্চের কাজ সম্পাদন করবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলে, ধরো তুমি আজকে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, আগামীকাল সেখানে কাজ শেষ করে তারপরের দিন তুমি সিলেট যাবে, সিলেট থেকে আবার ঢাকায় আসবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ডিজাইন বা প্ল্যান। হ্যাঁ, কিন্তু তুমি ডিজাইনের সাথে মেথড একটা আরেকটা ইন্টার রিলেটেড। মেথডটা কি হবে? মেথডটা হচ্ছে তুমি ঢাকা থেকে চিটাগাং কিভাবে যাবে, কি এয়ারে যাবে না ট্রেনে যাবে না বাসে যাবে, বাসে যাইলে তুমি কোন ধরনের বাসে যাবে, কত টাকা খরচ করবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মানে ওয়েজ অফ ইমপ্লিমেন্টেশন দ্য ডিজাইন, দ্যাট ইজ কল্ড এ মেথড। অর্থাৎ যে প্রক্রিয়া বা যে প্রসেস, যে ওয়েতে, যে মাধ্যমে তুমি তোমার প্ল্যানটাকে বাস্তবায়ন করবে সেটাকে বলা হয় মেথড। হ্যাঁ, অনেকগুলো ডিজাইনের মধ্যে একটা আছে সার্ভে ডিজাইন। সার্ভে ডিজাইনটা সাধারণত সরকারিভাবে করা হয়, বিশেষ করে দীর্ঘ সময় নিয়ে বৃহত্তর কোনো ঘটনা নিয়ে যখন কাজ করা হয় তখন সার্ভে ডিজাইন ইউজ করা হয়। যেমন আদমশুমারি করা হয়, আদমশুমারি করা হয়, বা বাংলাদেশের মানুষের আর্থসামাজিক অবস্থা নিয়ে সরকার যখন রিসার্চ করে তখন সার্ভে করা হয়। সার্ভের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার আগে কতগুলো মানে আনলিমিটেড অনেক প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলোর একটা প্রশ্নমালা তৈরি করে, তারপর রিসার্চার সরাসরি প্রত্যেকের ধারে ধারে গিয়ে ডাটা কালেকশন করে ফেস টু ফেস, অথবা প্রত্যেকের ঠিকানা অনুযায়ী প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়, সে উত্তর দিয়ে আবার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেয়, ঠিক আছে। তারপরে আসো এথনোগ্রাফি। এথনোগ্রাফি মেথড বলতে আমরা বুঝি রিসার্চার যখন ডিফারেন্ট কোনো কমিউনিটি বা গ্রুপ নিয়ে কাজ করে তখন তাকে বলা হয় কি এথনোগ্রাফিক মেথড। যেমন এজ এ বাঙালি হিসেবে তুমি বাংলাদেশের আদিবাসীদের নিয়ে কাজ করবে, আদিবাসীদের আর্থসামাজিক অবস্থা বা তাদের উপর রাষ্ট্রীয় দমন পীড়ন কেমন হচ্ছে সেগুলো নিয়ে রিসার্চ করবে। এরা সম্পূর্ণ তোমার থেকে আলাদা বা আমাদের মেন স্ট্রিম কালচার থেকে আলাদা, তাদের নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে, সবকিছু আছে। তো এথনোগ্রাফি মেথডের কাজ হচ্ছে তুমি আগে একটা নির্দিষ্ট সময় তোমাকে নির্ধারণ করতে হবে, তুমি সেখানে গিয়ে তাদের সাথে মিশবে, তাদের সাথে কথা বলবে, তাদের ভাষা শিখবে, তাদের কালচার শিখবে, সংস্কৃতি সবকিছু তাদের তোমাকে আগে লিখে রাখবে বা ট্যাপ রেকর্ডার রাখবে, তারপর বাসায় এসে সেগুলো সামারাইজ করে তুমি সেগুলো প্রেজেন্ট করবে রিসার্চ আউটপুট হিসেবে, ঠিক আছে। সেখানে কিন্তু দেখো পার্টিসিপেন্ট অবজারভেশন মানে হচ্ছে সরাসরি রিসার্চারকে যেতে হবে। দেখো সার্ভের ক্ষেত্রে কি হয়, মেন রিসার্চার যারা, মেন সায়েন্টিস্ট যারা, তারা কিন্তু ধারে ধারে গিয়ে ডাটা কালেকশন করতে হয় না, তারা কতগুলো এমপ্লয়ি নিয়োগ দেয়, যেটাকে বলে এনিউমারেটর বা ডাটা কালেক্টর নিয়োগ দেয়। ডাটা কালেক্ট করে যখন নিয়ে আসে তখন আবার অন্য আরেকটা ক্লাস আছে, তারা সেগুলো অ্যানালাইসিস করে রিসার্চার খালি দিক নির্দেশনা দিয়ে থাকে, ঠিক আছে। কিন্তু এথনোগ্রাফিকের ক্ষেত্রে সরাসরি রিসার্চারকে ফিল্ডে থাকতে হবে, তাদের সাথে মিশতে হবে, অন্য কাউকে দিয়ে সে কিন্তু এই রিসার্চের কাজটা করাতে পারবে না। বুঝতে পারছো? জি স্যার। তারপর দেখো এক্সপেরিমেন্ট, এটা সাধারণত
ইঞ্জিনিয়ার করে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে সেটা দেখতে পারি। যেমন আমরা যদি রিসার্চ করতে চাই এরকম একটা, যে স্মোকিং ইজ দ্য কজেস অফ ক্যান্সার, স্মোকিং এর কারণে ক্যান্সার হয়, এটা নিয়ে তুমি রিসার্চ করবে। আমরা সবাই জানি স্মোক করলে ক্যান্সার হয়। আসলে কথাটা সত্য না মিথ্যা, এটার কোনো কজ এফেক্ট রিলেশনশিপ আছে কিনা। হ্যাঁ, যেমন এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, দুইটা গ্রুপ তোমাকে অ্যাসাইন করতে হবে। যারা স্মোকিং করে তাদের একটা গ্রুপ তৈরি করবে, যারা স্মোকিং করে না তাদের আরেকটা গ্রুপ করবে, এবং তাদেরকে একটা ল্যাব বা একটা নির্দিষ্ট রুমের ভিতর 10 বছর বা 20 বছরের জন্য আবদ্ধ করে রাখা হবে। এটা সাধারণত উন্নত দেশগুলোতে করে থাকে দীর্ঘমেয়াদী একটা রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চ মূলত ল্যাবরেটরি রিসার্চ। হ্যাঁ, তো যেখানে তাদেরকে রুমের ভিতর রাখবে, যারা স্মোক করে তাদেরকে বলা হয় ট্রিটমেন্ট গ্রুপ বা এক্সপেরিমেন্টাল গ্রুপ, আর যারা স্মোক করে না তাদেরকে বলা হয় কন্ট্রোল গ্রুপ। দুইটা গ্রুপকে আলাদা আলাদা ভাবে রাখা হবে। হ্যাঁ, এবং খেয়াল রাখা হবে যে দুইটা গ্রুপে যাতে সিগারেট না খায়। হ্যাঁ, দেখা যাবে 10 বছর 20 বছর পরে যারা স্মোক করেছেন তাদের ভিতরে হয়তো 20 জনের মধ্যে 2 জনে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ঠিক আছে, কিন্তু যারা স্মোক করেন নাই তাদের ভিতর দেখা গেল 20 জনের মধ্যে 10 জনে ক্যান্সারে আক্রান্ত হয়। এই দ্বারা আমরা কি বুঝতে পারি যে আসলে স্মোকিং এর কারণে যে ক্যান্সার হয় বিষয়টা পুরোপুরি সত্য নয়, এটার পিছনে অন্য কোনো ফ্যাক্টর বা থার্ড ফ্যাক্টর জড়িত আছে। আমরা বাস্তবে দেখতে পাই অনেকে স্মোকিং করে কিন্তু তাদের ক্যান্সার হয় না, আবার স্মোকিং না করেও অনেকে ক্যান্সার হয়েছে। ঠিক আছে, অর্থাৎ একটা ঘটনা ঘটার পিছনে যে একটি মাত্র কারণ আছে সেটা প্রমাণ করার জন্য মূলত এক্সপেরিমেন্টাল প্রসিডিউর অ্যাপ্লাই করা হয়। বুঝা গেল? জি স্যার। জি স্যার। ইউজ অফ এক্সিস্টিং সোর্স, এটা হচ্ছে তোমার বিদ্যমান বা বর্তমান যে উৎস বা রিসোর্স গুলো আছে সেগুলো ইউজ করে রিসার্চ করা। এটার আরেকটার নাম হচ্ছে কম্পারেটিভ রিসার্চ। এটা সবচেয়ে সহজ এবং এক ধরনের ফাঁকিবাজি রিসার্চ। এটাকে আরেক ধরনের বলা হয় যে টাইম সিরিজ রিসার্চ। যেমন তুমি যদি ওয়ার্কারদের জব স্যাটিসফ্যাকশন নিয়ে রিসার্চ করো, সেক্ষেত্রে তুমি ফ্যাক্টরিতে যাবে, রিসার্চারের কাছে যাবে, ডাটা কালেকশন করবে, সরাসরি ফেস টু ফেস তাদের সাথে কথা বলবে। কিন্তু ইউজ অফ এক্সিস্টিং রিসোর্সের ক্ষেত্রে তোমাকে তাদের সাথে দেখা করতে হবে না, তাদের কাছে যেতেও হবে না। কি করতে হবে সেক্ষেত্রে? সরকারি বেসরকারি বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন আছে যেখানে তারা অতীতে যে অনেক রিসার্চ করেছে সেগুলোর ডাটা তাদের কাছে সংরক্ষিত আছে। সে ডাটাগুলো কালেক্ট করে তুমি ইয়ারলি বা দশক অনুযায়ী সেটা কম্পেয়ার করবে যে কোন জায়গায় কি সমস্যাগুলো আছে, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আগে যারা রিসার্চ করেছেন তাদের যে ডাটাগুলো আছে সে ডাটাগুলোকে তুমি আবার নতুন ভাবে অ্যানালাইসিস করবে। সেটাই হচ্ছে ইউজ অফ এক্সিস্টিং সোর্স। এক্ষেত্রে তোমাকে ফিল্ডে যেতে হবে না, প্রশ্নমালা তৈরি করতে হবে না। বুঝা গেল? বিভিন্ন রিসার্চ ফার্মে কিন্তু তাদের একটা আর্কাইভ সিস্টেম আছে, আর্কাইভে কিন্তু সবগুলো ডাটা আছে। ঠিক আছে, যেমন আমরা যদি বলি প্রাইমেশিয়া ইউনিভার্সিটির ছাত্রদের সিজিপির মানটা আগের তুলনায় বাড়ছে কি বাড়ে নাই, বাড়তেছে কিনা সেটার একটা গ্রোথ আমরা দেখব। সেই জন্য আমরা কি করব, প্রাইমেশিয়া ইউনিভার্সিটি 2003 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তখন থেকে এই পর্যন্ত ইউনিভার্সিটিতে অবশ্যই সাবেক ছাত্রদের মার্কশিট রেজাল্ট গুলো রিজার্ভ করা আছে। সেগুলো আমরা কম্পারেটিভ একটা ডিসকাশন করে দেখবো যে না আগের তুলনায় এখন সিজিপি বাড়তেছে অথবা আগের তুলনায় সিজিপি কমতেছে। যদি কমে থাকে কি কি কারণে কমতেছে, আর যদি বেড়ে থাকে কি কি কারণে বাড়তেছে। বাড়ার পিছনে আমরা বলতে পারি যে আগে থেকে হয়তো শিক্ষার মান ভালো হয়েছে, ভালো মানের ফ্যাকাল্টি নিয়োগ দেওয়া হচ্ছে, ইউনিভার্সিটি ইকুইপমেন্ট গুলো এভেলেবল আছে, আগে ছিল না। অথবা যদি খারাপ হয় তখন বলতে হবে যে এখানে ইকুইপমেন্টের কোনো সমস্যা বা অন্য কোনো ফিনান্সিয়াল সমস্যা। ঠিক আছে, কম্পারেটিভ ডিসকাশন করতে হবে। এক্ষেত্রে তোমাকে ছাত্রদের কাছে তোমাকে যেতে হবে না রিসার্চ করার জন্য, ফ্যাকাল্টির কাছেও যেতে হবে না, শুধু মার্কশিট গুলো কালেকশন করে তুমি কম্পেয়ার করবে। বুঝা গেল? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আমাদের স্যার যেগুলো স্যার এখন পড়ালেন মানে এতক্ষণ পর্যন্ত পড়ালেন স্যার, স্যার এগুলো থেকে আসলে স্যার প্রশ্নগুলো কিভাবে হবে? মানে স্যার মানে অনেকগুলো একসাথে পড়াইছেন তো স্যার, আবার স্যার ধারাবাহিক ভাবে বলতেছেন স্যার, এগুলা স্যার মনে থাকার তো কথা না স্যার, আমি তো অনেকগুলো এখনই ভুলে গেছি স্যার কি পড়াইছেন।
এখন জি তো স্যার। তোমার মনে থাকার কথা না, কিন্তু যখন তুমি শীটটা নিয়ে রেগুলারলি পড়বে, মনোযোগ দিয়ে পড়বে, এবং আমি ক্লাসে কি বলছি সেগুলো একটু রিকল করবে, সেগুলো একটু স্মরণ করবে, তাহলে সহজে বুঝতে পারবে প্রশ্নটা। যেহেতু ধরো যদি তোমাদের ইউনিভার্সিটিতে এক্সাম হয়, সেক্ষেত্রে প্রশ্ন হবে এক ধরনের, সেক্ষেত্রে ধরো একবার সহজ হতে পারে, হোয়াট ইজ সায়েন্টিফিক মেথড, স্যার হ্যাঁ, এক্সপ্লেন দা স্টেপস স্যার অফ, হ্যাঁ বলো। স্যার এই শীটটা কি স্যার অরবিটে দেওয়া আছে? হ্যাঁ, অরবিটে দিয়েছি। স্যার এখনো পাইনি তো স্যার, আমি মাত্র চেক করছি কিন্তু আমি পাইনি। আছে, দেওয়া আছে, আর যদি দেওয়া না থাকে আমি আবার দেখবো ক্লাস শেষে। স্যার মানে এর স্যার আগের দিন কি স্যার একটা ক্লাস হয়েছিল? মানে আমাদের বি সেকশনে হয়েছে স্যার। তাহলে এটা তো লেকচার 2 স্যার। এই সেকশন ওই যে তোমাদের একটা বেসিক ধারণা দিছি প্রথম, ওটা লেকচার 1, আর এটা হচ্ছে লেকচার 2। ওখান থেকে শুধু জেনে নিবে যে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিটা কি, ওটা বেশি জানতে হবে। বুঝা জি গেল? স্যার। স্যার ওই ক্লাসটা তো স্যার আমি করতে পারি না, আমার ইউএমএস অফ ছিল স্যার। তুমি কবে? করো না, কেউই করে না। আমি তো স্যার আজকে আগের এটা ক্লাসটা তোমাদের ক্লাস তো আজকেই হ্যাঁ, প্রথম 16 নিয়েছি। 16 তারিখে ক্লাস মেবি করতে পারি। কিন্তু আমি আজকে স্যার তোমাদের ওইটা দুইটা, আমার অ্যাবসেন্ট দেখাইছে। এই আজকে তো তোমাদেরকে দুইটা শীটে রিভিউ করলাম, আজকে তো ফার্স্ট ক্লাস নিয়েছি। জি স্যার। আগের দিন জি স্যার, তোমাদের আছে স্যার দুটো sheet। সাইকোলজি ধারণা দিয়েছি, তারপরে রিসার্চ পড়িয়েছি, তারপরে ক্লাসে অন্য টপিকস পড়াবো। কিন্তু স্যার আমাদের অরবিটে 16 তারিখে হচ্ছে অরবিটে গিয়ে দেখি দেখাইতেছিল, স্যার আর ওটা আমাদের অ্যাবসেন্ট 16 তারিখে দেখাইতেছে। একটা অ্যাবসেন্ট করে আছে। আজকে একজন পড়ো। 16 তারিখে অ্যাবসেন্ট? জি স্যার। ওটা সমস্যা না, জি ওটা স্যার, তোমার ওই যে 16 তারিখ অ্যাবসেন্ট। হ্যাঁ, সরস্বতী পূজার অফ ছিল তো, ওটা সমস্যা নেই। আচ্ছা স্যার, প্রশ্ন হচ্ছে ওকে, স্যার ধন্যবাদ। আমরা মানে স্যার যেগুলা পড়তেছি স্যার, এগুলা থেকে কি স্যার যে মানে স্যার যেই টপিকের সম্পর্কে স্যার বর্ণনা দেওয়া আছে স্যার, এগুলা পড়লে কি স্যার আমরা কি এই আগে কি নিজের ভাষায় স্যার আনসার করব, আমি নাকি স্যার তোমাকে এখান বলি থেকে প্রশ্ন, কিন্তু আমি বলি আগে বলি, যদি তোমাদের ইউনিভার্সিটিতে এক্সাম হয় সেক্ষেত্রে ব্রড কোশ্চেন হবে, শর্ট কোশ্চেন হবে। এরকম হতে পারে, হোয়াট ইজ সায়েন্টিফিক মেথড, হোয়াট ইজ রিসার্চ, এক্সপ্লেন বা অ্যানালাইসিস দ্য স্টেপস অফ সায়েন্টিফিক মেথড। তখন তোমার সবকিছু আইসা যাবে, তোমার মতো করে লিখবে। আর যদি ওই আমাদের এই যে অরবিটে যদি পরীক্ষা নিতে হয়, আগে যেভাবে দিচ্ছ দিয়ে আসতেছ, সেক্ষেত্রে তোমার আমি এমসিকিউ করতে পারি, ফিল ইন দ্য গ্যাপস করতে পারি, ঠিক আছে? ও স্যার, জি স্যার। স্যার এমসিকিউ মানে ফিল স্যার ইন তাহলে গ্যাপস স্যার গুলো কি আমাদের শীটের ভিতরে থাকে নাকি শীটের ভিতরে থাকবে, মানে শীটের বাইরে যাবে না। মানে আমরা বললেই আসলে পারবো, যেমন হ্যাঁ, ইন্টারভিউলে যেমন এমসিকিউ দিছি সরাসরি থেকে আসতো, option দেওয়া থাকতো অনেকগুলো। হুম, তবে বলা আছে যে 20% কোশ্চেনের আনসারটা থাকবে শীটের বাইরে। বুঝা গেল? মানে শীটের রিলেটেড হবে কিন্তু শীটের বাইরে, শীট থেকে হুবহু হবে না, অর্থাৎ তোমার ব্রেন স্টর্মিংটা দেখা হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। জি স্যার। স্যার তাহলে স্যার আর জি স্যার। সামনের দিকে আজকে আর পড়েন না স্যার, মানে স্যার যা না, এটা পড়াইছেন আজকে এগুলো আরেকবার একটু শীটটা পড়েন। শেষ, এটা শেষ শেষ তো, এটা তো আর বেশি নাই। স্যার এটা আরেকবার স্যার মানে স্যার তাহলে আরেকবার ইয়ে আমি করেন। এমনিতে আর এগুলো পারবো স্যার না। আচ্ছা, প্রথম রিসার্চ যেগুলো পড়েছেন এগুলো শোনো, মনে নাই স্যার। শেষ করে স্যার দিচ্ছি রিসার্চের। হ্যাঁ, হ্যালো বলো। স্যার। স্যার অরবিট থেকে তো স্যার ডাউনলোড করার কোনো অপশন নাই স্যার, এটা ডাউনলোড কিভাবে করার আমরা দরকার শিখতে নাই, দেব? সেখান থেকে কপি পেস্ট করবে, কপি পেস্ট করে নিয়ে যাবে, ঠিক আছে? স্যার আচ্ছা, কপি পেস্ট করে কেমনে কি করবো স্যার? স্যার কপি পেস্ট করে কিভাবে মোবাইলে নিব স্যার? আমি কপি করবা আচ্ছা, ইয়েতে তোমাদের যাবে। সিআর এর ইমেলটা দিয়ে দাও, সিআর এর নাম্বারটা দাও, আমি তার ইমেলে দিয়ে দিব, আমরা তার সাথে যোগাযোগ করে নিয়ে নিব, ঠিক আছে? তার কাছে আচ্ছা দিয়ে স্যার। দাও। আচ্ছা, আমি তোমরা একটু মনে করে দিয়ে দিও। আগে একটু শেষ করে দিই এটা। রিসার্চের কথাগুলো ইথিক্স আছে। ইথিক্স হচ্ছে কারো ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করা যাবে না, কারো সামাজিক সম্মান নষ্ট হবে সেটা করা যাবে না, আগে থেকে রিসার্চের বাজেট থাকতে হবে, ফলস ইনফরমেশন দেওয়া যাবে না, সত্যিকারের রেজাল্ট যেটা আসবে সেটাই বলতে হবে, ঠিক আছে? ভ্যালু নিউট্রালিটি থাকতে হবে। ব্যক্তির গোপনীয়, অনেক সময় তোমাকে বিশ্বাস করে তার ব্যক্তিগত অনেক কিছু বলে ফেলে, সেগুলো রিসার্চ পেপারে নিয়ে আসা যাবে না, ঠিক আছে? তার ইন্টারনাল বিষয় নিয়ে মাথা ঘামানো যাবে না। আর রিসার্চের যে বিভিন্ন ইউনিট থাকে তাদের ভিতরে অনেক সময় কনফ্লিক্ট থাকে,
সেগুলো সমস্যা সমাধান করতে হবে, অর্থাৎ সবার সুযোগ সুবিধাগুলো দেখতে হবে। ভ্যালু নিউট্রাল মানে হচ্ছে তোমার যেটাকে আমরা বলেছি রেজাল্ট একটা আসছে তুমি দিয়ে দিয়েছো আর একটা নিজের মতো করে, সেগুলো করা যাবে না। আর ফেমিনিস্ট মেথোলজি হচ্ছে এটা মূলত 1917 এর পর নারীবাদী আন্দোলনের কারণে এই মেথোডোলজির উদ্ভব হয়েছে। নারীরা চাচ্ছে যে পুরুষের সমতুল্য অধিকার, সমান অধিকার। এজন্য নারীরা বিভিন্ন রিসার্চের আবেদন করতে চাচ্ছে যে নারীরা কোন কোন ক্ষেত্রে পিছিয়ে আছে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে যে পিছিয়ে আছে, কি কি কারণে আছে, তাদের শিক্ষা, কর্ম সবগুলো নিয়ে আলাদা রিসার্চের দাবি আসে। অর্থাৎ এখানে জেন্ডার রিসার্চের কথা বলা হয়েছে কম্পারেটিভ নারী পুরুষের সাথে, ঠিক আছে। ডাটা ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে ওই যে যেটা আগে বললাম, দা ইউজ অফ এক্সিস্টিং রিসোর্স, অর্থাৎ তুমি যে রিসার্চ করে ডাটাটা পাবে, এই ডাটাটা তোমার নিজস্ব কোনো কম্পিউটারে বা ইমেল ড্রাইভে কিংবা কোনো রিসার্চ ফার্মের আর্কাইভে তুমি সেটা রিজার্ভ করে রাখতে হবে। কারণ তোমার এই রিসার্চের ফাইন্ডিং নিয়ে ভবিষ্যতে যদি কোনো কমপ্লেন হয়, অ্যাজ এ প্রুফ হিসেবে তুমি সেই ডাটাটা দেখাতে পারবে। জাস্ট আবার এই তোমার এই ডাটাটা নিয়ে আবার অন্যরাও রিসার্চ করতে পারবে কম্পারেটিভ রিসার্চ করার জন্য। এই জন্য ডাটা ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে ডাটাটা তুমি ম্যানেজমেন্ট করে রাখতে হবে বা সংরক্ষণ করে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, শেষ এই পর্যন্ত। তোমরা অ্যাটেন্ডেন্স দাও, আমি একটু কল করি। জি স্যার। তোমাদের আইডি গুলো একটু এলোমেলো আছে, বলো। আচ্ছা, তোমরা কোন ব্যাচ? 201 না? জি স্যার। আচ্ছা, 51 61 স্যার 201 51 থেকে স্যার, 51 থেকে। স্যার 5 থেকে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আগে ডাকতেছি। আমার কাছে সিরিয়ালি নাই, তোমরা ওই যে সবাই আগে অ্যাডভাইজিং করো নাই, উলট পালট করছো, আমিও উলট পালট করে লিখে রাখছি। এখন মনোযোগ দিতে হবে। 61 প্রেজেন্ট স্যার। 62 65 66 স্যার আসি স্যার 65। প্রেজেন্ট স্যার 66 স্যার 65। হ্যাঁ শুনছি। 67 68 Yes, sir. Sir, 68. 69 Yes, sir. 70 Yes, sir. 71 Sir, 67 আসি স্যার। আর আমি বললাম না পরে, যার আইডিয়া আসে না সে পরে দেখো, আমি ডাকি আগে এটা রেসপন্স করো, যারটা বাদ পড়বে পরে বলবে। 71 73 74 76 80 Yes sir, 80. 81 82 Yes, sir. 83 Sir, 82. 83 85 Yes sir. 86 85 sir. 86 90 Present, 90 sir. huh? Sir, 90. 92 93 95 Yes, sir. Sir, 95. 96 Yes, sir. আচ্ছা 203008 Yes, sir. 203008 তুমি কি? Yes, sir. আমি স্যার। হ্যাঁ আচ্ছা, আবার বলো 009 201 ব্যাস 009 নাই 203009 আছে। আচ্ছা হ্যাঁ 203009 Yes sir. আচ্ছা 203010 জি স্যার, ইয়েস স্যার। 203011 Yes, sir. আচ্ছা এখন বলো 82 তাদের December 203008. হ্যাঁ দিছি তোরটা দিছি। তাদের মিস গেছে বলো 83008 দিছেন স্যার। 203008 জি স্যার।
89 স্যার ব্যাস কত? ব্যাস বলবে আর মাঝের ডিজিটটা বলবে। স্যার 2308 একজন বলো কথা। হ্যাঁ বলো। আরে ভাই তো 203008 আরে এই ছেলেটা কি বললাম যে দিয়েছি তারপর আবার বলো। স্যার আমারটা মিস গেছে স্যার 20176 আইডি 20176 তারপর স্যার 20153 20153 হ্যাঁ আর 20189 হ্যাঁ 20189 স্যার 20189 স্যার 20150 স্যার 20167 এর আগে কে বলছিল? স্যার 20167 20167 জি স্যার আসসালামু আলাইকুম স্যার 20159 20159 1052 হ্যাঁ তারপর 181029 181 029 041 029 হ্যাঁ তারপর কত আছে? 201051 201051 হ্যাঁ আর 201061 201 052 দিছেন স্যার 06 201061 তো আগে বলেছি 052 স্যার হ্যাঁ? 051 051 তো দিয়েছি হ্যাঁ আর কেউ আছো? হ্যাঁ বলো আইডি বলো। যাদের বলতে কি তুমি নিজে? হ্যাঁ কি নাম বলো? 20172 স্যার 201063 স্যার 052 দিছেন হ্যাঁ 201063 গেছে 72 জি গেছে স্যার আর কে? 201056 2010556 হ্যাঁ আর স্যার 201087 তোমরা কি আরেকজনের অ্যাটেন্ডেন্স দিচ্ছ? হ্যাঁ জি না নো স্যার স্যার হ্যাঁ? স্যার চ্যাট বক্সে দিছি স্যার স্যার ফোন চ্যাট বক্সে নাম্বার দিয়ে দিছি তো। ইমেল তো স্যার পাইছেন পেয়েছি স্যার আপনার ফোন নাম্বার 01639715720 এই তো না? জি স্যার আপনার ফোন নাম্বারটা স্যার একটু দিতেন স্যার কাইন্ডলি তোমরা কি বি গ্রুপ না? জি স্যার হুম। 201057 আচ্ছা ইমেলটা দাও ইমেল দিয়েছো? স্যার ইমেল উপর কি দিছি জানে এটা সাইফ সাইফ হাসান জিহাদ @gmail.com আচ্ছা ঠিক আছে আমি ইমেলে তোমাদের পাঠিয়ে দেবো শীটগুলো কি বললে? স্যার আমার প্রেজেন্টেশন নেওয়া নাই স্যার 201057 হ্যাঁ 201057 স্যার আমারটা স্যার 201
হ্যালো মনে হইতেছিল আমি পলিমার সায়েন্স ক্লাসে আছি